নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্বের উপরে আপনাদের দুই চারটে কথা বলবো। আসলে নাগরিকত্ব শব্দটা বলছে এই কারণে, আমি বরাবর বলে আসছি যে এই যে এসআইআর এর ভিত্তি কিন্তু নিহিত নাগরিকত্ব আইনের উপরে। এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি, এখনো সেই একই কথা বলবো। আমাকে আজকে অনেকে প্রশ্ন করেছেন যে আনন্দবাজারে দেখলাম 11টা-12টা যে ডকুমেন্টের কথা বলেছে তার তালিকা দিয়ে দিয়েছে। এখন তাদের প্রশ্ন হলো যে এই যে 11-12টা ডকুমেন্ট, এইগুলো ঠিক কিভাবে এইটাকে কার্যকরী করা হবে, এইটা নিয়ে সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আমাকে প্রশ্ন করছেন এবং আমি এখন তার জবাব দিচ্ছি, কিন্তু আমার বলতে দ্বিধা নেই যে এ ব্যাপারে আমার নিজেরই অনেক প্রশ্ন আছে। আমি নিজেই এই ব্যাপারে খুব কনফিডেন্ট যে এইভাবে হবে এরকম কিন্তু নয়। আপনারা জানতে চেয়েছেন, আমি কিছু যুক্তির ভিত্তিতে আপনাদের কিছু বলার চেষ্টা করব। ধরুন, এই যে 12টা ডকুমেন্ট বলেছে, আনন্দবাজারে যেটা লিখেছে তাতে দেখছি 12টা ডকুমেন্টের কথা বলেছে। 12টা ডকুমেন্টের 1 নম্বরে বলেছে যে কেন্দ্র রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র। তার মানে ধরুন, কেন্দ্রীয় সরকারি চাকরি যিনি করেন, রাজ্য সরকারি চাকরি যিনি করেন, তাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি কার্ড তার অফিস থেকে দেয়। এই আনন্দবাজার পড়ে এক নজরে যেটা মনে হয় যে সেই কার্ডটা দেখালেই সমস্যাটা মিটে যাবে, এবং এইটাই হওয়া উচিত। অন্তত আনন্দবাজার পড়ে যেটা সাধারণ মানুষের সবার মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে আমি একটুখানি যে দ্বন্দ্বের জায়গা আছে, সমস্যার জায়গা আছে, যেটা সমস্যা তৈরি করতে পারে, সেটা নিয়ে আপনাদের দুটো কথা বলি। সেটা হলো, এই ধরুন একজন কেউ কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, তার পরিচয়পত্র আছে, বা রাজ্য সরকারি চাকরি করে তার পরিচয়পত্র আছে। এখন প্রশ্ন হলো যে সেই কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী বা রাজ্য সরকারি চাকুরিজীবী, তার বয়স কত, তার ডেট অফ বার্থ কত। তার যদি ডেট অফ বার্থ 1987 সালের 1 জুলাইয়ের পরে হয়, মানে 38 বছরের কম বয়সী যুবক হন বা যুবতী হন যিনি সরকারি চাকরি করেন, তাহলে তার ক্ষেত্রে কি হবে? সে কার্ড দেখালো যে সে সরকারি অফিসে চাকরি করে, কিন্তু তার বয়স 87 সালের 1 জুলাইয়ের পরে তার জন্ম, সেই অনুযায়ী বয়স, তাহলে তার ক্ষেত্রে কি হবে? নাগরিকত্ব আইন কিন্তু বলছে যে যখনই তার জন্ম 87 সালের 1 জুলাইয়ের পরে, তিনি সরকারি চাকরিজীবী হন আর যেই হন, তখন তার নাগরিকত্ব প্রমাণ করতে গেলে কিন্তু তার মা অথবা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণ লাগবে। এই ক্ষেত্রে তাহলে কি হবে? সাধারণভাবে চাকরি করার ক্ষেত্রে এরকম সমস্যা কিন্তু অনেকের আছে, ফলে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। কারণ অনেকেরই যারা চাকরি করেন, মা বাবার কাগজ নেই, নিজের সবই আছে, মা বাবার নেই। এই যে আইডেন্টিটি কার্ড কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আছে, কিন্তু জন্ম হয়ে গেছে 87 সালের পরে। এখন প্রশ্ন হলো, যে কেউ আমরা আর্গুমেন্ট করতে পারি যে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি চাকরি যখন পেয়েছে তখন তো তার নাগরিকত্ব যাচাই হয়েছে। নাগরিকত্ব যাচাই হয়েছে মানে কি? নাগরিকত্ব যাচাই হয়েছে মানে হলো তার
87 সালের পরে যেহেতু জন্ম, তাহলে চাকরি দেওয়ার আগে নিশ্চয়ই তার মা বাবার কেউ নাগরিক কিনা সেটা অফিস সেটাকে তদন্ত করেছে, তারপরে তার চাকরি হয়েছে। এটাই তো হওয়া উচিত, এটা হওয়া উচিত। এবং সেটা যদি ধরে নিয়ে যদি এগোই, তাহলে আর মা বাবার নাগরিকত্বের প্রমাণপত্র এখন চাওয়ার কথা নয়। কিন্তু আমরা জানি না যে এসআইআর এর ক্ষেত্রে আসলে কি করবে। তো এইটা একটা সমস্যার জায়গা। আমি আপনাদের বলছি, এরকম সমস্যা আরো বহু ক্ষেত্রে হবে। যেমন এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, ব্যাংক, ডাকঘর, এলআইসি দেওয়া পরিচয়পত্র, এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে 87 সালের আগে যদি তার জন্ম হয়, 87 সালের আগের যদি কাগজ হয়, মানে এলআইসি ডকুমেন্ট হোক, ব্যাংকের পাসবই হোক, যাই হোক, পোস্ট অফিসের খাতা হোক, সেটা যদি 87 সালের আগের কাগজ হয়, এইটা হলে হয়ে যাবে বলছে। কিন্তু এক্ষেত্রেও তো একটা প্রশ্ন করা যায়, যারা নাগরিকত্ব আইন জানেন, যে এই কাগজগুলো দিয়ে, 2 নম্বরে যেগুলো লেখা আছে, এই কাগজগুলো দিয়ে প্রমাণ হয় যে 87 সালের 1 জুলাইয়ের আগে থেকে তিনি ভারতে বসবাস করেন। কিন্তু ভারতে বসবাস করলেই কি নাগরিক? তা তো নয়। হয় তাকে জন্মসূত্রে নাগরিক যদি হয়, তার কিছু কাগজ লাগবে। তো ধরে নিলাম এইটাতে প্রমাণ করা যায় যে সে 87 সালের আগে আছে, মানে তাহলে সেখানকার নাগরিক। কিন্তু এটাও তো হতে পারে যে বাংলাদেশ থেকে কেউ 87 সালের আগে এসে এখানে ব্যাংক ডকুমেন্ট তৈরি করেছে, এটাও তো হতে পারে। এখানকার ভূমিপুত্ররা যেমন এটা করতে পারে, তাতে বোঝা যায় সে এখানকার জন্মসূত্রে নাগরিক। কিন্তু বাংলাদেশ থেকে এসে ব্যাংকে পাসবই করতে পারে না, ডাকঘরে টাকা জমা করতে পারে না 87 সালের আগে, এটা তো না, হতে পারে। তাহলে দেখুন, এটাও কিন্তু গোজামিলের ব্যাপার আছে। ফলে এইটা এই গোটা ব্যাপারটাই এরকম একটা গোজামিলের উপর দিয়ে কিন্তু চলছে। তারপরে বলছে জন্মের প্রশংসাপত্র, এটা নিয়ে তো কোনো সমস্যার কিছু নেই। পাসপোর্ট বলছে পাসপোর্ট দেখালেই হবে। এখন পাসপোর্টে ডেট অফ বার্থ লেখা আছে, এই পাসপোর্টের ডেট অফ বার্থ লেখা যখন হতে 87 সালের আগের যদি ডেট অফ বার্থ হয় এবং সেখানে যদি লেখা থাকে ভারতে জন্ম, তাহলে তো ঝামেলা মিটে গেল। কিন্তু এমন তো হতে পারে 87 সালের পরে জন্ম কিন্তু পাসপোর্ট পেয়েছেন। সেক্ষেত্রেও ওই যে প্রথম সরকারি চাকরির ক্ষেত্রে বলেছি যে ধরে নিতে হবে যে পাসপোর্ট পাওয়ার সময় তার বাবা মার 87 সালের পরে যাদের জন্ম, তাদের মা বাবা নাগরিক কি নাগরিক না, পাসপোর্ট দেওয়ার আগে সেটা ভেবে নিয়েছেন, সেটা তদন্ত করে নিয়েছেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু কি করবে আলটিমেটলি এসআইআর এর ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকছে। তারপরে দেখুন বলছে স্বীকৃত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র। তা এইটাতে ওই মানে 1 জুলাই অথবা 2004 সালের 3রা ডিসেম্বরের প্রশ্নটা তো আছে। আমি তার সাথে আরেকটা জিনিস একটু যুক্ত করি। ধরুন একজন মানুষ যিনি বাংলাদেশের জন্ম, এখানে এসে ক্লাস 7-এ ভর্তি হয়েছিলেন, তারপর এখান থেকে মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, জন্ম কিন্তু বাংলাদেশে। আর আমাদের দেশের নাগরিকত্ব আইন বলছে দেশের বাইরে যার জন্ম, সে এই দেশে আসলে, এসে যাই করুন, যবে আসুন, তাকে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে, হয় বাই রেজিস্ট্রেশন, না হলে বাই ন্যাশনালাইজেশন। তাহলে এই স্কুল সার্টিফিকেট দেখে তাকে নাগরিক কি করে বলা যায়? এদেশের ভূমিপুত্ররা, তাদের ক্ষেত্রে এইটা প্রমাণ করা যায় যে তারা এখানে জন্মেছে, স্কুল ফাইনাল পাস করেছেন। কিন্তু আপাতত হতে পারে বাংলাদেশ থেকে জন্ম, এখানে এসে ভর্তি হয়েছেন, তাহলে এটাও দেখুন এর মধ্যে গোজামিলের ব্যাপারটা কিন্তু এর মধ্যে থেকে গেছে। ফলে এই যে সব বিষয়গুলো এরা
কাগজপত্রগুলো এরা বলছে, এই কাগজপত্রগুলোর মধ্যে কিন্তু নানান রকমের সমস্যা থাকছে। তা সত্ত্বেও তারা বলছে ভোটার তালিকায় নাম উঠবে অথবা উঠবে না। এবং আপনিও বোঝেন, আমিও বুঝি এই কাগজপত্রগুলো কেন চাইছে। কাগজপত্রগুলো কিন্তু চাইছে আসলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এরা চাইছে। ওই নাগরিকত্ব আইন অনুযায়ী ওই 87 সাল, ওই 2004 সাল ইত্যাদি ইত্যাদি যেগুলো তারা দেখছে, সেক্ষেত্রে ভূমিপুত্র আর মানে জন্মসূত্রে যদি ওদেশে যাদের জন্ম তারাও কিন্তু এই কাগজগুলো দেখে ভারতে জন্ম, এইভাবে তারা অনেকে কিন্তু বেরিয়ে যাবেন। ফলে এইটাও কিন্তু নাগরিকত্বের প্রমাণ ঠিক এইভাবে কিন্তু প্রমাণিত হচ্ছে না। তো এই সব সমস্যাগুলো এর মধ্যে আছে। কাস্ট সার্টিফিকেটের প্রশ্নটাও আপনি দেখুন। কাস্ট সার্টিফিকেট পেতে গেলে তো আপনি জানেন, কাস্ট সার্টিফিকেট পেতে গেলে আইনের কথা যদি বলেন তাহলে কিন্তু বেশ জটিলতা আছে। মানে পশ্চিমবঙ্গ বাদে আর ভারতের যে কোনো রাজ্যে কাস্ট সার্টিফিকেট পেতে গেলে সেই পরিবার 50 সালের আগে থেকে সেই রাজ্যে বসবাস করছে কিনা এইটা দেখা হয়। তাহলে কাস্ট সার্টিফিকেট যখন পেয়েছে তখন ধরে নিতে হবে যে 50 সালের আগে থেকে সেখানে বসবাস করে, তাহলে সে যে এখানে জন্মসূত্রে নাগরিক, এটা ভাবতে কোনো অসুবিধা নেই। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা ছাড় আছে, এটা দেশভাগজনিত কারণে একটা সার্কুলার দিয়ে বলেছে এখানে 71টা ভিত্তিবর্ষ পড়েছে, যে 71-এর আগে থেকে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে যে কমিউনিটি, সেই পরিবার যদি সেই ওই যে লিস্টেড কমিউনিটির মধ্যে যদি হয় এবং 71-এর আগে থেকে পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাহলে সে কাস্ট সার্টিফিকেট পেতে পারে। কি করে পেয়েছে আমি সেটা বলছি না, কিন্তু এইটাই নিয়ম। তাহলে কাস্ট সার্টিফিকেটটা যখন একটা মানে নথি হিসেবে নিয়েছে, তখন ধরে নিতে হবে ওয়েস্ট বেঙ্গলে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে 71-এর আগে এদেশে এসেছে, বা 71-এর আগে এখানকার ভূমিপুত্র আগে থাকতে ছিল, ওদিক থেকে মাইগ্রেটেড হয়ে আসলে 71-এর আগে এসেছে। তো তাদের ক্ষেত্রে 71-এর পরে আসলে অবশ্যই নাগরিকত্ব মানে নাগরিক নয়, তার কিন্তু নাগরিক সার্টিফিকেট দেওয়ার প্রশ্নটা সেক্ষেত্রেও থেকে যায়। তো এই যে সব বিষয়গুলো রয়েছে, এইগুলো এখন আমাকে যারা জানতে চাইছেন তাদের আমি কি করে বলবো, যেগুলো ঘোষণা করছে ইলেকশন কমিশন, যে যে নথিগুলো বলছে সেগুলো বোঝা যাচ্ছে নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করছেন, আবার সেগুলো দিয়েও কিন্তু নাগরিকত্ব প্রমাণ হয় না। ফলে এরকম একটা গোজামিল দিয়ে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছেন। 2002 যেটা বলছে সেটাও হয় না। 2002 ভিত্তিবর্ষ বলছে, কিন্তু পশ্চিমবঙ্গে ধরুন তার 2002-এর আগে থাকতে ভোটার তালিকায় নাম আছে, সেই ভোটার কার্ড দেখালে কি তার এখানে কাস্ট সার্টিফিকেট হয়েছে? বা এখানে কি আপনার একটা চাকরি পেলে সেক্ষেত্রে এনকোয়ারিটা কি এখানে থেমে গেছে? বা পাসপোর্ট পেতে গেলে ওই 2003-এর বা 2002-এর আগের ভোটার কার্ড দেখালে কি মেনে নিয়েছে? মানেনি। কেন মানেনি? মানেনি তার কারণ হলো যে ভোটার তালিকাকে এই গভর্নমেন্ট, এই মমতার গভর্নমেন্ট, শুধু মমতার গভর্নমেন্ট না, এর আগে বামফ্রন্ট ছিল, বামফ্রন্টও কখনো মানেনি। তাহলে এরা যখন বলছে যে যার ভোটার তালিকায় নাম আছে তার নাম যেন কাটা না যায়, আবার অন্যদিকে বলছে বৈধ ভোটার তাদের নাম যেন কাটা না যায়, আসলে কি বলতে চাইছে? বৈধ ভোটার বলতে কি বলতে চাইছে এরা? এরা তো ভোটার তালিকায় নাম থাকলে কখনো নাগরিক হিসেবে মানেনি। ফলে এখনো ভোটার তালিকায় যাদের নাম আছে কাগজপত্র না থাকলে নাম কাটা যেতেই পারে। ফলে সিপিএম, তৃণমূল বা কংগ্রেস, কংগ্রেসের তো কোনো কথা শোনাই যাচ্ছে না, তো তারা যে কি বলতে চাইছে এটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে। তো এই কারণে এই যে এসআইআর হয়ে যাচ্ছে, এসআইআর তো হলো আমাদের 2025, এর পরে এটাকে এই যে ভোটার তালিকা, ভোটার কার্ড যেটা পাবো আমরা 25-এর উপর ভিত্তি করে, এই এসআইআর করার পরে সেইটা দেখালে কি নাগরিক হিসেবে মানবে? মানে এই প্রশ্নটা তো আজকে হতে পারে, ধরো এনআরসি হচ্ছে,
তখন কি 2025-এর ভোটার তালিকায় থাকলে আমাকে নাগরিক হিসেবে মানবে না মানবে না? তাহলে এই যে নাগরিকত্বের প্রমাণ এরা চাইছে, ওই যে বলছে 324 ধারা, 325 ধারা, 326 ধারা, এটা বলছে না ইলেকশন কমিশন যে এই সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। সংবিধান যে অধিকার দিয়েছে তাতে কি সত্যি সত্যি এইগুলোকে নাগরিক হিসেবে প্রমাণ হয়? ফলে আসলে যেটা হবে, আমি বারবার বলছি, এর আগের ভোটার তালিকায় মানে এর আগের ভিডিওটাতেও বলেছি, এটাতেও আমি বলবো, আর আমি আপনাদের সবাইকে বলবো এই কথাটা বেশি বেশি বলুন। এই যে কথাটা এখন বলবো সেটা হলো, এই যে অধীর চৌধুরী তিনি আমাকে বলেছেন, মানে আপনারা যারা সাংবাদিকরা আমার এই কথা শুনবেন, সোশ্যাল মিডিয়ার লোকজন যারা শুনবেন, তারা আমাকে কোট করে জিজ্ঞেস করুন তাদের। অধীর চৌধুরী নিজে আমাকে বলেছেন যে তিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে, এবং তিনি দাবি করেছেন যে এই যে তার জন্ম চট্টগ্রামে, এটা নাকি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমার তো জন্ম চট্টগ্রামে, আমি তো এখানে এসে কিছুই করিনি কাগজপত্র, তা আমাকে বেনাগরিক বলো। দেখবেন যে সে একটা ভিডিও করেছে। তাহলে জন্ম যখন চিটাগাঙে, সে যদি নাগরিক সার্টিফিকেট এখানে এসে না করে থাকে, সে কিভাবে ভারতীয় নাগরিক? 2002-এর মাপকাঠিতে আমরা বেনাগরিক হয়ে গেলাম, আমরা এসআইআর থেকে আমাদের নাম বাদ পড়ে গেল, কিন্তু অধীর চৌধুরীর নাম বাদ যাবে না কেন? এই যে সুজন চক্রবর্তী, সিপিএম পার্টির সুজন চক্রবর্তী আমাকে বলেছেন, ওদের উত্তর 24 পরগনার সেক্রেটারি ছিলেন মৃণাল চক্রবর্তী, এরা দুজনই আমাকে বলেছেন, সুজন বাবু বলেছেন তার জন্ম বরিশালে, বাবার হাত ধরে তিনি এদেশে এসেছিলেন, আর মৃণাল বাবু বলেছেন তার জন্ম সাতক্ষীরা, খুলনা সাতক্ষীরাতে, তিনি ক্লাস 7-এ পড়তেন তখন বাবার হাত ধরে এখানে এসেছেন। তাহলে জন্ম ওখানে, ভারতে এসে তারা যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না করে থাকে, এবং তারা করেননি, একথা বলেছেন আমরা করিনি, তাহলে তারা কি করে নাগরিক? আমি 2002-এর তালিকায় নেই বলে বাদ পড়ে যাব, আর তারাও তো আইন অনুযায়ী নাগরিক নয়, তারা বহাল তবিয়তে থাকবেন কি করে? আপনি দেখুন তাদের পাসপোর্ট দেখলে দেখবেন তারা প্রত্যেকেই লিখেছে যে তাদের জন্ম ভারতবর্ষে। কারণ ভারতবর্ষে না লিখে চিটাগাং লিখলে, বরিশাল লিখলে বা সাতক্ষীরা লিখলে কিন্তু তাদের ওই পাসপোর্ট হতো না, সেক্ষেত্রে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে হতো, সেটা তারা করেনি। তাহলে এরা শুধু বেনাগরিক তাই না, এরা ফলস ডিক্লারেশন দেওয়ার জন্য এই যে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এই যে তৈরি হয়েছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে লাগু হয়েছে, যাতে 7 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা, এইভাবে যদি পাসপোর্ট পেয়ে থাকে তাহলে এরা কিন্তু তাতে আটকে যায়, তাদের জেল কাটতে হয়। শুধু নাগরিক বেনাগরিকের প্রশ্ন, তাদের জেল কাটতে হয়। আমাকে বলেছেন, আমাকে বলেননি, মানে মিটিং এ দাঁড়িয়ে বলেছেন মহিলা যুব কেন্দ্রে হলভর্তি লোক, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের নেতা, তিনি বলেছেন যে তার জন্ম ময়মনসিংহে, তার ওই একই অবস্থা, তিনিও পাসপোর্ট করেছেন, তিনিও ওই একই রকম দি ফরেনার্স, দি ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্টে বিপদে পড়ে যেতে পারেন। ফলে দেখুন এই লোকগুলো, এরকম আমি 2-4টে নাম বলছি যেটা আমাকে বলেছে, এরকম অসংখ্য নেতা নেত্রী আছে, তারা কিন্তু আইন অনুযায়ী বেনাগরিক, এবং এরা, আমি এদের নামগুলো বলছি এই কারণে, এরা পার্লামেন্টে ছিল, তারা সেখানে এই নাগরিক আইন পাশ করেছে, পাশ করে আজকে এই মতুয়া, অন্যান্য উদ্বাস্তু, নিম্নবর্ণের মানুষ, এরাই আজকে বিপদে পড়ে যাচ্ছেন। এবং এরা যে আইনটা করেছে, নিজেরা আইন করেছে বলে সে আইনের বিরুদ্ধে একটা কথা বলছে না। দেখবেন এই 2002 সালের এই যে ছাঁকনি, এই ছাঁকনিতে আমার ধারণা উচ্চ বর্ণ হিন্দুদের মধ্যে কিছু মানুষের সমস্যা ছিল, তারা কিন্তু এই ছাঁকনিতে কেউ কিন্তু আর আটকাবে না, সব বেরিয়ে গেল। আর যত যা আটকাবে তারা কিন্তু এই নিম্নবর্ণীয় মানুষ, মতুয়া, এরা আটকে যাবে। আর এইটা হওয়ার জন্য কি হচ্ছে জানেন? এরাই সব পার্টির নেতা, সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, তৃণমূল পার্টি, আর বিজেপিটা বাকি রাখি কেন? বিজেপিটাও বলি,
আমরা একসময় বলতাম করাচি থেকে এসছেন লালকৃষ্ণ আদবানি, সে দেখাক তার নাগরিকত্বের প্রমাণ। তারও নাই আমার ধারণা, কারণ আমাদের সামনে মনমোহন সিং বলেছিলেন যে পাতিলজি, পাতিল মানে এস কে পাতিল, শিবরাজ পাতিল, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরো দুজন এমপি ছিলেন, এই যে গাবাই সাহেব চিফ জাস্টিস তার বাবা, তিনি তখন এমপি, এই যে রামদাস আঠাওয়ালে এখন মোদীর মন্ত্রিসভার সদস্য, তিনিও ছিলেন, আমি ছিলাম। মনমোহন সিং পাতিল সাহেবকে বলছেন, পাতিলজি এত কাগজ চাইলে তো আমারও তো নেই, আমিও তো বেনাগরিক হয়ে যাব। অবস্থাটা ঠিক এইরকম। আমরা একবার ঠাকুরনগরের দ্বিতীয় যে অনশন হয়েছিল, তারপরে আমাদের ওই লোকজন নিয়ে বিজেপি অফিসে নিয়ে গেছিল, আমরা 15-20 জন ছিলাম। রাহুল সিনহা তখন প্রেসিডেন্ট, ওই যে মিস কল দিয়ে যখন মেম্বার হচ্ছে, উনি বললেন উনার বোধহয় জন্ম কুমিল্লা, বড় হয়েছেন মামার বাড়ি না মাসির বাড়ি এরকম বলেছিলেন, ময়মনসিংহ এরকম বলেছিলেন। তখন ওখানে তার জন্ম, দেখবেন পাসপোর্ট আছে, সে এখানেই জন্ম লিখেছে, নাগরিকত্ব সার্টিফিকেট পাইনি। বিজেপি নেতারা এরকম রয়েছে। আর তো যা আপনি এদিক ওদিক বনগাঁর এমএলএ, তারপরে ওই যে কুচবিহারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সবই তো দেখতে পাচ্ছেন অবস্থা। এই সব অবস্থাটা আছে, এটা কি করে মিটবে? এতে জেল খাটাবে? আমি এই কথাগুলো বলছি এই কারণে না, আমি বলছি সোচ্চারা এই কথাগুলো বলুন, তারা বুঝুক যে তাদেরও দুর্বলতা আছে, আইনটা পাল্টানো দরকার। আমি এই জন্য বলছি, তাদের জেল খাটানোর জন্য বলছি না, তাদের বিপদে ফেলার জন্য বলছি না, যে তারা মুখটা খুলুক যে আইনটা পাল্টাতে হবে। তা না হলে তারাও আটকে গেছে, তারা মনে করছে আমরা বহাল তবিয়াতে বেরিয়ে গেছি, হ্যাঁ, মানুষ কিছু টের পাচ্ছে না। এইটা যে নয়, এইটা তাদের বোঝাবার জন্য এই কথাটা বলছি। তো এরকম একটা অবস্থার মধ্যে দেখুন, যে যত যাই করুক, ইলেকশন কমিশন হোক, ওই অমিত শাহ হোক, আর ওই মোদী হোক, নাগরিকত্ব আইনের যে অবস্থা, মানে নাগরিকত্ব আইন এবং আমাদের যে অবস্থা, এটা এমন একটা অবস্থায় আছে, এটা কেউ মেলাতে পারবে না। আপনারা জানেন এই যে জন্ম মৃত্যু যে আইনটা হয়েছিল, দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969 হয়েছিল। তা আইন হলে কি হবে? আইন করে 69 সালে বলেছে মারা গেলে তার নাম নথিভুক্ত করতে হবে বাধ্যতামূলক ভাবে, জন্ম হলে তার জন্মের সার্টিফিকেট বা জন্ম নথিভুক্ত করতে হবে বাধ্যতামূলক ভাবে। হয়েছে? হয়নি। হয়নি বলে এই গভর্নমেন্ট বারবার পিছু হটেছে। হটতে হটতে কোন জায়গায় গেল? এই 2023 সালে, এই 2023 সালে এসে ওই যে দি বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1969, ওইটাকে অ্যামেন্ড করে করলো দি বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 সালে, এবং সেটা 1 অক্টোবর থেকে লাগু হয়েছে। করে বলেছে যে এই 23 সালের 1 অক্টোবর থেকে যারা জন্মাবে তাদের কিন্তু আর বার্থ সার্টিফিকেট ছাড়া হবে না। তাহলে আইন 69 সাল থেকে এই পর্যন্ত পিছিয়েছে কেন? বাস্তব সমস্যার কারণে। আর আমি এই যেটা বলছি, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের নেতা, লোকসভার এতগুলো এমপি, তাদের এইভাবেই তারা গোজামিল দিয়ে ভারতের নাগরিক হয়ে আছে। আর আমরা তো আছি, হ্যাঁ আমরা আছি, মানে আমি নেই, কিন্তু আমার মতো 2-4 জন যারা এখানে কেরানির চাকরি করার জন্য তারা এসে আমরা এখানে বাই রেজিস্ট্রেশন ভারতের নাগরিকত্ব নিয়েছি, সেরকম 2-4 জন বাদ দিন। তাহলে এই যে আমাদের মতো এই লোকগুলোকে আজ বিপদে ফেলছেন, নিজেরা সাধু সেজে যাচ্ছেন, এই ব্যাপারটা ভাবছেন যে আমরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি আপনাদের দুর্বলতাটা। ফলে দুর্বলতা যখন সবার আছে, তাহলে ওই বার্থ অ্যান্ড ডেথ আইনটা যদি এতদিন পরে এসে বাস্তব অবস্থার কারণে অ্যামেন্ড করতে হয়, তাহলে এই যে নাগরিকত্ব আইনটা আমরা যেটা বলছি যে ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করো, তাহলে আর এই কারচুপি করতে হয় না, এই লুকোচুরি করতে হয় না, এই গোজামিল দিতে হয় না। আর এইটা তো সত্য, একটা লোককেও তুমি এই দেশ থেকে বার করতে পারবে না, তারা এখানে থাকবে। থাকবেই যখন, তখন তাদের এই বসবাসটাকে আইনসঙ্গত করা, রেগুলারাইজ করায় অসুবিধাটা কোথায়
সেই জন্যে আমার সবার কাছে আবেদন, একটা আওয়াজ তুলুন যে একটা নতুন নাগরিকত্ব আইন চাই। সেই আইনটাই বলবে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। দেখবেন তাহলে এখানকার ভূমিপুত্রদের সমস্যা মিটবে, ওই কাগজপত্রের জন্য এত দৌড়ঝাঁপ করতে হবে না, বাস্তুদেরও যে নাগরিকত্বের সমস্যা আছে সেটাও মিটে যাবে। এই কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।